হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিক ইংলিশ। আজ আমাদের স্টেপ 2 অর্থাৎ সেকেন্ড ক্লাস। ইংরাজি ভাষার আগেই আমি জানিয়েছিলাম যে আমরা ধারাবাহিকভাবে ইংরাজি ভাষাটা শিখব। তাই আমাদের ফার্স্ট ক্লাস আমাদের হয়ে গেছে, অর্থাৎ স্টেপ 1 হয়ে গেছে। আজ আমরা ডিসকাস করব স্টেপ 2। স্টেপ 2তে আমরা দেখতে পাচ্ছি আমরা শেখাবো সেন্টেন্স, ডিভিশন অফ সেন্টেন্স এবং পাংচুয়েশন। তো এবারে ফিডব্যাক অফ প্রিভিয়াস ক্লাস আমরা একটু দেখে নিই। প্রিভিয়াস ক্লাসে আমরা কি কি শিখেছি। প্রিভিয়াস ক্লাসে আমরা শিখেছি ভাওয়েল, কনসোনেন্ট, প্রোনাউন্সিয়েশন অফ লেটার্স, ওয়ার্ডস অ্যান্ড সিলেবল। এইগুলো আমাদের শেখা হয়ে গেছে প্রথম স্টেপে, অর্থাৎ স্টেপ 1-এ আমরা শিখেছি। তোমরা যদি কেউ এটা মিস করো তাহলে অবশ্যই তোমরা আগের ভিডিওটি দেখে নিও। আর দেখার আগে তোমাদেরকে একটা কথা বারবার বলছি যে তোমরা লাইক দিও, যাতে আমি তোমাদের জন্য আরও নিত্য নতুন এই ইংলিশ নিয়ে তোমাদেরকে শেখাতে পারি। তাহলে যাই হোক, আজকে আমরা তাহলে শুরু করে দিচ্ছি। আজকে আমরা সেন্টেন্স শিখব বলেছিলাম। ঠিক, সেন্টেন্স কাকে বলে? হোয়াট ইজ সেন্টেন্স? When a group of words are properly arranged to make a complete sense or meaning is called sentence. মিনিংটা কেমন হলো? যে যখন অনেকগুলো ওয়ার্ড পরপর সাজিয়ে যদি সেটা একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তবে তাকে আমরা বাক্য বা সেন্টেন্স বলবো। ঠিক ওই আগের ওয়ার্ডের মতন একটু মনে করে দেখো, পরপর কতগুলো লেটার সাজিয়ে তার যদি একটা অর্থ হয় তবে তাকে ওয়ার্ড বলবো। আর এখানে অনেকগুলো ওয়ার্ড পরপর সাজালে যদি সেটা মিনিং হয় তবেই তাকে আমরা বলবো, মনের একটা ভাব যদি প্রকাশ করে তবেই তাকে আমরা বলবো একটা সেন্টেন্স। ক্লিয়ার হয়েছে? বুঝেছো নিশ্চয়ই? যেমন একটা এক্সাম্পল তোমরা দেখো, প্যারেন্টস মাই ভেরি আই লাভ মাচ। এটা মিনিংলেস সেন্টেন্স, তাই না? এটা একটা সেন্টেন্স কিন্তু মিনিংলেস। তোমরা দেখো পরপর ওয়ার্ডগুলো সাজানো হয়েছে, ঠিকই পরপর আমরা সাজিয়েছি, কিন্তু মিনিং হয়নি। মিনিংফুল সেন্টেন্সটা কীরকম? এটা দেখো, আই লাভ মাই প্যারেন্টস ভেরি মাচ। এটা অর্থপূর্ণ, অর্থাৎ আমি আমার মা বাবাকে ভীষণ ভালোবাসি। তাহলে ওয়ার্ডকে পরপর করে সাজালেই যে সেন্টেন্স হবে তা কিন্তু নয়। সেই জন্য দেখবে আমাদের মেক সেন্টেন্সটা, তোমরা যারা স্কুলে পড়াশুনো করছো তাদের তো মেক সেন্টেন্স দেয়, অর্থাৎ বাক্য গঠন দেয় ইংলিশে। তোমরা এইভাবে কিন্তু সাজালে যদি মিনিং হয় তবেই তোমরা রাইট পাবে বা সেই সেন্টেন্সটা ক্লিয়ার হবে। এইবার কতগুলো এক্সাম্পল আমি দিয়েছি দেখো। হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? আমি ইংলিশে লিখেছি এই জন্য যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো তোমরা এতে দেখে তোমরা উপকৃত হবে, এবং বাংলা মিডিয়ামের জন্য বাংলা মানেগুলো আমি বলে দিচ্ছি, কারণ তোমাদেরও ইংলিশেই লিখতে হবে। জাস্ট তোমাদের বাংলা মানেটা শুধু বলে দিচ্ছি। আর ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করছো তারা অবভিয়াসলি ম্যাক্সিমাম বাঙালি, তাই তোমাদেরও সুবিধা হবে। আমি যেহেতু বাংলাতে কথা বলছি এটাও বুঝতে সুবিধা হবে, ইভেন তোমরা ইংলিশটাও শিখে যাবে। ক্লিয়ার? তাহলে তারপরে দেখো নাম্বার 2-তে দিয়েছি কোভিড-19 ইজ এ করোনা ভাইরাস ডিজিজ। ঠিক আছে, কোভিড-19 হচ্ছে একটা করোনা ভাইরাস অসুখ। এরপরে 3 নম্বরে দিয়েছি উই আর প্লেয়িং ইন দ্য গ্রাউন্ড নাও। আমরা এখন মাঠে খেলছি। তারপরে দিয়েছি দে উইল ইনফর্ম দ্য পুলিশ ইন দ্য ইভিনিং। তারা বিকালবেলাতে পুলিশকে খবর দেবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে ওইগুলো আমরা সেন্টেন্স শিখলাম। এইবার সেন্টেন্সটা শেখা হলো, কিন্তু সেন্টেন্সের দুটো ডিভিশন আছে, অর্থাৎ দুটো পার্ট আছে। সেন্টেন্সে কটা পার্ট? দুটো পার্ট। দেখো সেটা কি? এভরি সেন্টেন্স ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস। প্রত্যেকটা সেন্টেন্সে দুটো করে অংশ থাকে। সেই অংশগুলো হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এই যে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, যেমন দেওয়া হয়েছে দে প্লে হকি ইন দ্য বিগ গ্রাউন্ড। এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো দে, এবং প্লে হকি ইন দ্য বিগ গ্রাউন্ড এই পার্টটা প্রেডিকেট। এখন আমাদেরকে সাবজেক্ট কাকে বলে সেটা জানতে হবে। আগে একটু বাংলা করে বলে নিই। বাড়িতে আমার মা বাবাই কিন্তু কর্তা, যে কোনো বাড়ির, তাই না? যে কোনো বাড়ির মা বাবাই হলো কর্তা, অর্থাৎ
যে কোনো ঝুট ঝামেলাই হোক, যে কোনো ভালো কাজেই হোক, আগে মা বাবা এগোবে। অর্থাৎ একটা সেন্টেন্স লিখতে গেলেও সেই রকমই আগেই কিন্তু এই সাবজেক্টটা আগে লিখতে হবে। বাক্যের প্রথমেই এই সাবজেক্টটাকে বা কর্তাকে আগে রাখতে হয়। কীরকম দিয়েছি দেখো, হোয়েন সামথিং ইজ টোল্ড অ্যাবাউট সামওয়ান ইট ইজ কল্ড সাবজেক্ট। ওই দে, যখন কারু সম্পর্কে কিছু বলা হয় তখন তাকে বলে কর্তা বা সাবজেক্ট। আমরা আগের উদাহরণে দেটা দেওয়া হয়েছে, কারণ হচ্ছে দে সম্পর্কে বলা হয়েছে এই সেন্টেন্সে। কারা হকি খেলে না, তারা হকি খেলে, এই জন্যই তারা হলো অর্থাৎ তাহারা, সাধু ভাষাতে বলতে গেলে তাহারা হকি খেলে। তারপরে চলে আসো প্রেডিকেট। প্রেডিকেট কি, এক্সেপ্ট সাবজেক্ট অল আদার কনস্টিটিউয়েন্টস, অন্যান্য অর্থাৎ সাবজেক্ট ছাড়া অন্যান্য যে পার্টগুলো আছে, পার্টস অফ স্পিচগুলো আছে, তাদেরকে বলা হয় প্রেডিকেট। কি কি থাকতে পারে, অর্থাৎ এই প্রেডিকেট পার্টে কি থাকতে পারে, অ্যাডভার্ব, ফ্রেজ, অবজেক্ট এরা থাকবে। রিলেটেড টু দ্য ভার্ব ইজ কল্ড দ্য প্রেডিকেট। ঠিক আছে, প্লে, যেমন প্লে হকি ইন দ্য বিগ গ্রাউন্ড, তারা ওই বড় মাঠে হকি খেলে। তাহলে কি ব্যাপারটা ক্লিয়ার হলো? এইবার চলো আমরা কতগুলো এক্সাম্পল নিয়ে নিই, খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল এটা দেখে নাও। সাবজেক্ট এখানে দেওয়া হয়েছে এই ছকটাতে, তারপরে প্রেডিকেট এখানে দেওয়া হয়েছে। উই উড স্পেন্ড মেনি হ্যাপি আওয়ার্স, আমরা অনেক সুখের সময় কাটাবো। তাহলে এখানে আমরা হলাম সাবজেক্ট, কারা কাটাবে, আমরা কাটাবো। আর একটা কি ব্যাপারটা ক্লিয়ার হলো, আমরা কাটাবো। তারপরে দেখো এখানে ইউটা লেখা হয়েছে, ইউটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি সেন্টেন্স এটা, এই যে সেন্টেন্স সেটা হলো যে টার্ন অন দ্য ওয়াটার ট্যাপ, টার্ন অন দ্য ওয়াটার ট্যাপ। তো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। যে আমরা সেন্টেন্স নিয়ে যখন ডিসকাস করব তখন এই ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা ডিসকাস করব। ঠিক আছে, তাও এখন এটা বলে দিই, ইম্পারেটিভ সেন্টেন্সে জেনারেলি ইউটা উজ্জ্ব থাকে, সাইলেন্ট থাকে, সেই জন্য এখানে লেখা হয়েছে। এটা মানেটা কি, জলের কলটা খুলে দাও, জলের কলটা খুলে দাও। ক্লিয়ার? তাহলে কাকে বলা হয়েছে, তোমাকে, ওই জন্য ইউটা বলা হয়েছে। আমরা এরকম অনেক কথা বলে থাকি কিন্তু, কোথায় কি, ঠিক আছে, তো এরকম অনেকগুলো বলে থাকি। তারপরে ইউ, হোয়েন উইল কাম হেয়ার, এটা একটা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যটা দেখো হোয়েন তো আগে থাকে, যেরকম প্রশ্নবোধক বাক্যটা আমাদের এই রকম হওয়া উচিত ছিল, হোয়েন ইউ উইল কাম হেয়ার। এখানে ইউটা সাবজেক্ট, ওই জন্য সাবজেক্ট পার্টে ইউটাকে রেখে দেওয়া হয়েছে। আর বাকি যে পার্টটা আছে পুরোটাই হোয়েন উইল কাম হেয়ার, এইটা পুরোটাই প্রেডিকেট পার্ট, তাই এখানে প্রেডিকেটে রাখা হয়েছে। তারপরে আসছি হি, এ 10 year old বয়, সে একজন 10 বছরের বাচ্চা, 10 বছরের ছেলে, সে একজন 10 বছরের অর্থাৎ 10 বছরের ছেলে। ড্রোভ দ্য কার ইন দ্য স্ট্রিট, এই পুরোটাই কিন্তু সাবজেক্ট, পুরোটাই হচ্ছে সাবজেক্ট, কারণ 10 বছর বয়স্ক সে, ঠিক আছে, এই জন্য এটা পুরোটাই সাবজেক্ট, আর তারপরেরটা হলো প্রেডিকেট। তাহলে দেখা যাচ্ছে যে সে একটি 10 বছরের ছেলে, রাস্তাতে গাড়ি চালিয়ে ছিল, কি ঠিক আছে? তাহলে আশা করি ওখানে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটটা বুঝে ফেলেছো। আমরা তো এক একটা করে এগিয়ে আসছি, তাই না? এইবার আমরা আসছি পাংচুয়েশন। আমরা তো সেন্টেন্সটা শিখলাম, কিন্তু এইবার আমরা যখন কোনো লেটার লিখতে যাব, প্যারাগ্রাফ লিখতে যাব, এসে লিখতে যাব, তখন তো একটা কনস্ট্যান্ট রাইটিং থাকবে, তাই না? একটা র্যান্ডাম রাইটিং থাকবে। তো সেখানে যদি আমরা ফুল স্টপ, তারপরে তোমার এই কমা বা প্রশ্নবোধক বাক্য যে সমস্ত যে আছে সেগুলো যদি আমরা ঠিক যদি না ব্যবহার করতে পারি তাহলে কিন্তু মিনিংটা সম্পূর্ণ পাল্টে যাবে। সেই জন্য পাংচুয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পাংচুয়েশনটাগুলো কি? পাংচুয়েশন হচ্ছে তোমার ইউজ অফ ফুল স্টপ, ক্লিয়ার, ইউজ অফ ফুল স্টপ, কমা, সেমিকোলন, কোলন, কোশ্চেন মার্ক ইত্যাদি, এই রকম অনেকগুলো আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে তাহলে আমাদের নিয়মগুলো কিন্তু শিখতে হবে।
আর সেটা তো গেল। এছাড়া ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার ফর প্রিন্টিং কোথায় ব্যবহার হবে সেইগুলো বলে দিচ্ছি। একটু ইংলিশেও লিখেছি দেখো, দ্য ফার্স্ট লেটার অফ এভরি সেন্টেন্স অ্যান্ড এ প্রপার নাউন মাস্ট বি ক্যাপিটাল লেটার অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স ফুল স্টপ ইজ ইউজড। তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সেন্টেন্স লেখার সময় তার প্রথম অক্ষর কিন্তু শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে, অর্থাৎ বড় অক্ষর বা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। এমনকি প্রপার নাউনটাও কিন্তু তার প্রপার নাউনের প্রথম লেটারটাও কিন্তু শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে, ঠিক আছে। আর সেন্টেন্সটা শেষ হয়ে গেলে তোমাকে ফুল স্টপটা অবশ্যই দিতে হবে। যেমন একটা এক্সাম্পল নিয়েছি দেখো, দে সেটেলড ইন কলকাতা মেনি ইয়ার্স এগো। দে, THEY, দে, দের দেখো প্রথমেরটা কিন্তু ক্যাপিটাল লেটার, এই যে টিটা ক্যাপিটাল লেটার। তারপরে কলকাতাটা প্রপার নাউন, দেখো কেটা কিন্তু ক্যাপিটাল লেটার। তোমরা যদি এইগুলো স্মল লেটার করে দাও তাহলে কিন্তু কাটা যাবে। তারপরে দেখো ফুল স্টপ দিয়েছি, তোমরা যদি ফুল স্টপ যদি না দাও তাহলে কিন্তু কেটে দেবে। ক্লিয়ার হয়েছে? তারপরে দু নম্বরে দিয়েছি, অ্যাট দ্য এন্ড অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স কোশ্চেন মার্ক ইজ ইউজড। অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের শেষে এই চিহ্নটা, জিজ্ঞাসা চিহ্নটা অবশ্যই দিতে হবে। হোয়ার ডু ইউ লিভ হিয়ার, এখানে তুমি কোথায় থাকো, এই যে কোশ্চেন মার্ক। ক্লিয়ার? তারপরে আসো, ইন কেস অফ এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সক্লামেশন মার্ক ইজ ইউজড। তারপরে যখন বিস্ময়বোধক বাক্য, আমরা আগেই বলেছিলাম যে বাক্যের ক্লাসিফিকেশন যখন আমরা যাব তখন আমরা এইটা শিখব। এক্সক্লামেশন মার্ক হচ্ছে এইরকম, অবশ্যই তোমরা ব্যবহার করবে। কীরকম? অ্যালাস মানিশ ডিড নট পাস দিস ইয়ার, হাউ বিউটিফুল ইয়োর মাইন্ড ইজ। তাই না? হায় হায়, মানিশ এবার পরীক্ষায় পাশ করতে পারলো না। হ্যাঁ, কি সুন্দর তোমার মন। এই দেখো লাস্টে দিয়েছি এক্সক্লামেটরি মার্ক দিয়েছি, এই একটা। তারপরে অ্যালাস এখানে দেখো। তারপরে 4 নম্বরে দেওয়া হচ্ছে, ইন কেস অফ ডাইরেক্ট স্পেস ইনভার্টেড কমাস আর ইউজড। তো আমরা যখন ওই ন্যারেশন শিখবো, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ শিখবো, তখন এই ব্যাপারটা তোমরা পেয়ে যাবে পুরোটাই। কীরকম? যখন কোনো বক্তা, একটু মনে রাখবে, যখন কোনো বক্তা সে তার ডাইরেক্ট কথা যখন বলে আর সেই কথা তুমি যখন বলবে, অবশ্যই কিন্তু তাকে ব্র্যাকেটের মধ্যে রাখবে, অবশ্যই তাকে ব্র্যাকেটের মধ্যে রাখবে। সেইটাই এখানে করেছি। কীরকম? স্বপন সেইড টু সুনিতা, হাউ ডু ইউ ডু। স্বপন সুনিতাকে বলল, তুমি কেমন আছো। ক্লিয়ার? এই কথাটা কার? এই কথাটা স্বপনের, তাই এটা ইনভার্টেড কমার মধ্যে বসেছে। খেয়াল করো, দুটো ইনভার্টেড কমা। এরপরে চলে আসো, ইফ দেয়ার আর মেনি ডিফারেন্ট আইটেমস ইন এ প্যাসেজ অথবা স্টোরি অথবা লেটার প্যারাগ্রাফ, ঠিক আছে, এখানে তোমাকে কমাটা কিন্তু বসাতেই হবে। অর্থাৎ বিভিন্ন রকমের যদি আইটেম থাকে কোনো গল্পের মধ্যে, কোনো লেটারের মধ্যে, কোনো এসের মধ্যে, তাহলে এই কমা কিন্তু পরপর বসাতে হবে। কীরকম দেখো দিয়েছি, আই গেভ এ পেন, এ ডায়েরি, এ ডল অ্যান্ড এ চকলেট টু কাবেরি। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে আমরা একটার পর একটা কিন্তু এগুলো দিয়ে আসছি। কীরকম হচ্ছে তাহলে? এই জন্য দেখো, পেনের পর একটা কমা বসিয়েছি, ডায়েরির পর কমা বসিয়েছি, ডলের পর কমা বসিয়েছি, ডলের পর কমা নেই। হ্যাঁ, এইটা মনে রাখবে, যখন তুমি অ্যান্ড ইউজ করবে, অ্যান্ডের আগে কমা বসে না, অ্যান্ডের আগে কমা বসে না, খেয়াল থাকে জানো। হ্যাঁ, তো তাহলে দেখা গেল যে কাবেরীকে আমি একটি পেন, একটা ডায়েরি, একটা পুতুল এবং একটা চকলেট দিয়েছিলাম। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তো আমাদের প্রায় ক্লাসটা প্রায় শেষ হতে চলেছে। দেখো, আমরা একটু হোমওয়ার্ক রেখেছি তোমাদের জন্য, সেটা রাইট 20 সেন্টেন্সেস, 20খানা বাক্য তৈরি করো। ঠিক আছে, লিখবে এডিট দ্য ফলোয়িং প্যাসেজ। এই যে আমরা পাংচুয়েশনটা শিখলাম, এখানে অনেকগুলো ভুল আছে। এই যে প্যাসেজটা দিয়েছি অর্থাৎ প্যারাগ্রাফটা লেখা হয়েছে, হ্যাঁ, এখানে কি কি ভুল আছে সেই ভুলগুলো তোমরা সঠিকভাবে লিখে আমাকে পাঠিয়ে দিও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা সেখানে যোগাযোগ করতে পারো আর আমার টেলিগ্রামে পাঠিয়ে দিও। ঠিক আছে? আর আরেকটা কথা, এই ইংলিশ কোর্সটা তোমরা অবশ্যই তোমার প্রিয়জনকে শেয়ার করবে।